আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি তোহা বলছি। আহ, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অ্যাডভান্সড অন পেজ অপটিমাইজেশন। তো আসলে এসইওর ক্ষেত্রে অন পেজ এসইওর গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আসলে ডে বাই ডে এসইও যে লেভেলে চলে যাচ্ছে কিংবা এসইওর উত্তরোত্তর যে উন্নতি হচ্ছে, সেখানে আসলে অন পেজে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে। তো আমরা যদি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারি তাহলে নিশ্চিত আমাদের এসইওতে র্যাঙ্কিংয়ে আমাদের ব্যাপক ইমপ্রুভমেন্ট হবে। তার আগে আমি একটা বিষয় বলে নিই, সেটা আমি বারবারই বলি, সেটা হচ্ছে এসইও নট অনলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমার মতে এটা শুধু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না, এটা হচ্ছে ওভারঅল একটা কোয়ালিটি গাইডলাইন্স। আপনি ওয়েবে, ইন্টারনেটে আপনি যে বিজনেসই করবেন কিংবা যে কোনো কিছু আপনি করবেন, আপনি হয়তো বা একজন অ্যাপস ডেভেলপার, আপনি একজন ওয়েব ডিজাইনার, আপনি একজন মার্কেটার, সব জায়গায় এসইওর ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং এসইওর প্রত্যেকটা জিনিস, এসইওর স্ট্যান্ডার্ডটা যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার ইন্টারনেটে যে কোনো বিজনেস, যে কোনো কিছু করতে আপনার ব্যাপক সুবিধা হবে। তো চলুন আমরা জেনে নিই অ্যাডভান্সড অন পেজ এসইওর কিছু টেকনিক বা আম, কিছু চেকলিস্ট। এগুলোই শেষ না, এগুলো হচ্ছে বাছাইকৃত কিছু জিনিস যেগুলো আপনার অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে, এবং এগুলো একেবারে প্রাইমারিও বলতে পারেন, আবার অ্যাডভান্স লেভেলও বলতে পারেন। এই মিক্স আপটা আপনার ওয়েবসাইটের মধ্যে থাকলে আপনার ওয়েবসাইটটা এসইও কিংবা আপনার ওয়েবে যে স্ট্যান্ডার্ড বলি আমরা, সেই স্ট্যান্ডার্ডটা আপনার ওয়েবসাইটে থাকবে। তো কি, এখানে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে ওয়েবসাইট স্পিড, টেকনিক্যাল এরর, সাইট স্ট্রাকচার, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড পজিশন, কন্টেন্ট ফরম্যাটিং, ট্যাগ, র্যাঙ্ক ব্রেন অ্যালগোরিদম। তো এখানে খুবই অল্প কথায় আমি এগুলোর একটু বিবরণ দিয়ে আমি বিস্তারিত বর্ণনায় যাচ্ছি। সেটা হচ্ছে ওয়েবসাইট স্পিড এই সেকশনে আমরা ওয়েবসাইট স্পিড কেন ভালো হওয়া দরকার, ভালো না হলে কি হয়, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। টেকনিক্যাল এরর বলতে আমরা যারা এসইও করি তারা শুধুই কন্টেন্ট, কিওয়ার্ড রিসার্চ কিংবা হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক এগুলোকেই বুঝি, কিন্তু টেকনিক্যাল প্রচুর জিনিস আপনাকে জানতে হবে। অনেক প্রোগ্রামিং জিনিসও আপনাকে জানতে হবে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও কিছু বেসিক কিছু আপনাকে ধারণা নিতে হবে, না হলে আপনার হবে না। ধরুন আমরা হচ্ছে একটা এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করি, রোবট ডট টিএক্সটি ক্রিয়েট করি, তো আপনার এক্সএমএল সাইট ম্যাপের ভিতরে আসলে কি কোডটা থাকে, কি জিনিস আমরা ওখানে দিচ্ছি, কিংবা আমাদের সাইটটার বিভিন্ন স্ট্রাকচারগত জায়গায়, বিভিন্ন জায়গায় আমাদের কোডিং এরর থাকতে পারে। তো বেসিক যদি আপনার এই বিষয়গুলো ধারণা না থাকে তাহলে আসলে এসইওতে ভালো কিছু করা প্রায় অসম্ভব। হ্যাঁ, আমি খুব জোর দিয়ে বলতেছি, টেকনিক্যাল বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। ধীরে ধীরে হলেও এটা মাথায় রাখুন যে আপনার টেকনিক্যাল বিষয় আপনাকে জানতে হবে। সাইট স্ট্রাকচার, এখানে আমরা আলোচনা করব একটা সাইটের স্ট্রাকচার কেমন হওয়া উচিত, একটা সাইটটা দেখতে কেমন হওয়া উচিত, একটা সাইটের নেভিগেশন কেমন হওয়া উচিত, কিংবা তার ইউজার এক্সপেরিয়েন্সের বিষয়টা মাথায় রেখে যে একটা সাইটের স্ট্রাকচার সাজাতে হয়, সেই বিষয়টা আমাদের এখানে আলোচনা করব। তারপর আছে কিওয়ার্ড রিসার্চের একেবারে খুব সংক্ষেপে, একবার কুইক একটা ধারণা দেওয়া আছে যে আপনার কিওয়ার্ড রিসার্চ খুব দ্রুত আপনি কিভাবে লং টেল কিওয়ার্ড পেতে পারেন, কিংবা আপনার সিট কিওয়ার্ড থেকে কিভাবে প্রচুর কিওয়ার্ড আপনি নিতে পারেন, এগুলো আপনার এই সেকশনে আলোচনা করা আছে। তারপরে হচ্ছে কিওয়ার্ড পজিশন। এখানে কিওয়ার্ড পজিশন বলতে র্যাঙ্কিং পজিশনের কথা বলা হয়নি, এখানে হচ্ছে আপনি কিওয়ার্ডটা আসলে কোথায় কোথায় কিভাবে ব্যবহার করবেন একটা কন্টেন্টের মধ্যে, সেই কথাই এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে কন্টেন্ট ফরম্যাটিং, আসলে একটা ওয়েবসাইটে কন্টেন্ট কিভাবে থাকা উচিত, কন্টেন্টের ফরমেশনটা কেমন হওয়া উচিত, H1 H2, তারপর ট্যাগ H1 H2 H3 H4 H5, এই ট্যাগগুলো আসলে আমরা কয়বার H1 ব্যবহার করতে পারবো, কয়বার H2 ব্যবহার করতে পারবো, কোনটা আসলে স্ট্যান্ডার্ড, সেগুলো আমরা জানবো। তারপরে অবশেষে আছে র্যাঙ্ক ব্রেন অ্যালগোরিদম। আসলে অনেকে মনে করতে পারে যে এটা অন পেজেসের মধ্যে কেন, সেটা হচ্ছে র্যাঙ্ক ব্রেন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা প্রোগ্রাম গুগলের, যেটা হচ্ছে আপনার
প্রতিটা হিউম্যান, একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা আসলে হিউম্যানের মতো, মানুষের মতো বুঝতে সক্ষম যে আসলে এই ওয়েবসাইটের মধ্যে কি হচ্ছে, একজন ভিজিটর গুগল পাঠানোর পর এই ওয়েবসাইটের মধ্যে কি ঘটনা ঘটছে, তার এক্সপিরিয়েন্সটা কি, এই সব কিছু র্যাঙ্ক ব্রেন বুঝতে পারে। এবং র্যাঙ্ক ব্রেন একটা মেশিন লার্নিং প্রসেস, সবসময় সে লার্ন করতে থাকে এবং একটা পর্যায়ে মানে আস্তে আস্তে সে আরও বেশি ইন্টেলিজেন্স হয়ে ওঠে ওই বিষয়ে। তো এই কারণে আপনার ওয়েবসাইটে কি হচ্ছে, ইউজার এক্সপিরিয়েন্স কেমন, সব কিছু র্যাঙ্ক ব্রেন অ্যানালাইসিস করে তারপরে আপনাকে ভাববে যে আপনাকে আসলে আপনার পজিশনটা কোথায় হওয়া উচিত। আপনি যদি টপে থাকে আপনাকে নামানো উচিত, না আপনি নিচে আছেন আপনাকে টপে তোলা উচিত। এই জিনিসগুলো হচ্ছে র্যাঙ্ক ব্রেন আসলে হচ্ছে সার্চ, গুগলের সার্চ অ্যালগোরিদমের মেন বিষয়টা না, তবে হচ্ছে র্যাঙ্ক ব্রেন হচ্ছে গুগলের সার্চ র্যাঙ্কিং যেটা হয় তার একটা পার্ট। তো স্পিড আপ ওয়ার্ডপ্রেস, আমি এখানে ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে আমরা যারা এসইও করি কিংবা যারা আমরা ব্লগিং করি কিংবা আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, তো সবাই আমরা মোটামুটি 80% আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকি। এই কারণে আমরা ওয়ার্ডপ্রেস সাইট সম্পর্কে কথা বলবো। তো ওয়ার্ডপ্রেস আসলে একটা খুবই জনপ্রিয় সিএমএস, কিন্তু ওয়ার্ডপ্রেসের কিছু প্রাইমারি কিছু প্রবলেম আছে, বেসিক কিছু প্রবলেম আছে যেগুলো আসলে ওয়ার্ডপ্রেসের জন্য আসলে একটু অসুবিধাকর। যেমন ওয়ার্ডপ্রেসের আপনার ডাটাবেস থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস একটা কমপ্লেক্স একটা সিএমএস, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার সার্ভারের রিকোয়েস্ট, প্রচুর পরিমাণ রিকোয়েস্ট পাঠায় ওয়ার্ডপ্রেসের, প্রচুর প্লাগইনস, প্রচুর সিস্টেমস, সব কিছু মিলে আপনার সার্ভারে প্রচুর রিকোয়েস্টে যায়। তো সার্ভার আপনার যত ইংগেজ থাকবে, সার্ভারে যত বেশি রিকোয়েস্টে যাবে, আপনার সার্ভার তত স্পিড তত কমে যাবে। তো ওয়ার্ডপ্রেসের সাইটে এই ধরনের বিষয়টা খুবই দেখা যায় যে আপনার প্রচুর ফাংশন কাজ করে। তো এই ফাংশনগুলোর কারণে হচ্ছে আপনার সার্ভার অলওয়েজ বিজি থাকে। তো সার্ভারটা কিভাবে, সার্ভারের উপর প্রেশারটা কীভাবে কমায় আপনার সাইটকে স্পিড আপ করা যায়, সেই প্রসেসগুলো আসলে আমরা আলোচনা করব। তো এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের ওয়েবসাইট ফাস্ট হবে না স্লো হবে, সেখানে একটা খুবই কমন একটা বিষয় হচ্ছে আমরা কি মানের হোস্টিং ইউজ করতেছি। তো এখানে আমি দুইটা হচ্ছে ইমেজ দ্বারা আমি বোঝানোর চেষ্টা করেছি যে আসলে নর্মাল হোস্টিং একটা ওয়েবসাইট রাখা আছে, আর একটা হচ্ছে অপটিমাইজড ওয়ার্ডপ্রেস হোস্টিং এ রাখা আছে। তো অপটিমাইজড ওয়ার্ডপ্রেস হোস্টিং এর পারফরমেন্স কেমন আর নর্মাল হোস্টিং এর পারফরমেন্স কেমন সেটা দেখার জন্য আসলে ইমেজটা। তো এখানে হচ্ছে দেখুন প্রথম ইমেজে দেয়া আছে এখানে মাত্র 600 কিলোবাইটের একটা পেজ, যেটা লোড হতে সময় লেগেছে 7 সেকেন্ড, 7.48 মিলি সেকেন্ড। এবং এটা কিন্তু একই লোকেশন থেকে আমি হচ্ছে এই স্পিডটা টেস্ট করেছি। এবং আরেকটা ওয়েবসাইট, সেটা প্রায় 3 মেগাবাইট, 3 MB, এবং সেটা 3.18 সেকেন্ডে লোড হয়ে গেছে। তো এখানে আপনি বিষয়টা বুঝতে পারছেন যে এটা এত কম, 600 কিলোবাইটের একটা ওয়েবসাইট লোড হতে আপনার 7.48 সেকেন্ড টাইম লাগতেছে। কিন্তু অপটিমাইজড হোস্টিংয়ে আপনি যখন একটা ওয়েবসাইট হোস্ট করতেছেন তখন সেটা হচ্ছে 3 MB সাইজ, কিন্তু সেটা লোড হতে তার অর্ধেকের কম সময় লাগতেছে। তো এটা একটা বিষয়, আপনারা যারা টেকনিক্যাল বিষয়টু খুব কম বোঝেন তারা আপনারা ওয়ার্ডপ্রেস, অপটিমাইজ ওয়ার্ডপ্রেস হোস্টিংগুলো ইউজ করতে পারেন। হোস্টগেটরের হোস্টিং আছে, ব্লু হোস্টের হোস্টিং আছে, এরকম অনেক হোস্টিং আছে যেগুলো হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের বিষয়গুলোকে কমপ্লেক্স করে, আপনার বিভিন্ন ফাংশনকে কমপ্লেক্স করে তারা হচ্ছে একটা অপটিমাইজড হোস্টিং প্রোভাইড করে। তো এই ধরনের হোস্টিং আপনি যদি ব্যবহার করেন তাহলে লোডিং স্পিডের ক্ষেত্রে ভালো একটা উন্নতি দেখতে পাবেন। তো লোডিং স্পিড আপনার যদি আসলে স্লো হয় তাহলে কোনোভাবেই গুগলে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। কেন পারবেন না সেটা হচ্ছে গুগল কখনো স্লো ওয়েবসাইটকে পছন্দ করে না, ওয়েবসাইট ফাস্ট হবে। আপনার ফার্স্ট ওয়েবসাইট যদি না হয় তাহলে ভিজিটর বিরক্ত হয়, ভিজিটর আপনার ক্লিক করলে কিন্তু আপনার সাইটটা লোড হচ্ছে না একটা, তাহলে হচ্ছে সে আপনার সাইট থেকে চলে যাবে কিংবা আপনার সাইটটা কেটে যাবে, ব্যাক বাটনে ক্লিক করবে। তো এটা হচ্ছে র্যাঙ্কিংয়ের খুব খারাপ একটা বিষয় যে আপনার বাউন্স রেট তখন বেড়ে যাবে। তো এই কারণে আপনার লোডিং স্পিড ফাস্ট হওয়া খুবই দরকারি একটা বিষয়। তারপর প্লাগইনস, ওয়ার্ডপ্রেস আমরা যারা ইউজ করি তাদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা প্রচুর পরিমাণ প্লাগইনস ইউজ করি, মানে প্রয়োজনে অপ্রয়োজনে প্রচুর পরিমাণ প্লাগইনস আমরা ইউজ করি। এই প্লাগইনসগুলোই আপনার ওয়েবসাইটকে স্লো করে দেয়। আমার পরিচিত, আমি প্রতিদিন প্রচুর ওয়েবসাইট ভিজিট করি কিংবা হচ্ছে প্রচুর ওয়েবসাইট
অ্যানালাইসিস করি, তো দেখা যায় যে আপনারা এমন মানে যেটা শুনছেন সেই প্লাগইনসই আপনারা ইনস্টল দিচ্ছেন। তো এতে হয় কি, আপনার হচ্ছে প্লাগইনস প্রচুর পরিমাণে অহেতুক প্লাগইনস যেগুলো প্রয়োজন নাই, এই ধরনের প্লাগইনস আপনার যখন ওয়েবসাইটে থাকে সেটা হচ্ছে আপনার সার্ভারের রিকোয়েস্ট বেশি পাঠায়, এবং আপনার বিভিন্ন টুলস আছে যে টুলসগুলো দ্বারা আপনি দেখতে পাবেন যে আপনার কোন প্লাগইনসটা আসলে সবচাইতে বেশি রিসোর্স খাচ্ছে, কিংবা কোন প্লাগইনসটা লোডিং হতে কত সময় লাগতেছে। এই ধরনের আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে পাবেন। তো এখানে মূল বিষয়টা হচ্ছে প্রয়োজনীয় প্লাগইনস গুলোই শুধু আমরা ইউজ করব, না হলে আমরা যেগুলো প্লাগইনস খুব একটা প্রয়োজন নাই, যে প্লাগইনটা আমরা ইউজ না করলেও পারি, এই ধরনের প্লাগইনস আমরা বাদ দিব। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। আমরা বিভিন্ন আহ, এবং আমি একটা জিনিস আমি নিজের ক্ষেত্রে করি, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে 4 থেকে 5টা বড় জোর 5টা হচ্ছে প্লাগইনস আমি ইউজ করি। কারণ যত কম প্লাগইনস আপনি ইউজ করবেন আপনার সাইটটা তত বেশি ফাস্ট হবে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। একটা বড় একটা বিষয়। তারপর হচ্ছে সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সেটা হচ্ছে আমরা অনেকে ইউএস বেসড শুধু কাজ করে থাকি, আমাদের অনেক সাইট হচ্ছে ইউএস বেসড, সেক্ষেত্রে হয়তো বা সিডিএন খুব একটা দরকার না, কারণ আমাদের বেশিরভাগ হোস্টিং প্রোভাইডারদের সার্ভার ইউএসএতেই থাকে। কিন্তু অনেকেই আপনারা কাজ করেন যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ভিজিটর নিয়ে কাজ করেন, তখন হয় কি, ধরুন আপনার ওয়েবসাইটটা ইউএসএতে হোস্ট করা আছে, এমনকি ইন্ডিয়া থেকে ভিজিট করবে, তখন আপনার ওয়েবসাইটটা কিন্তু সার্ভ হতে অনেক সময় লাগবে। কিন্তু সিডিএন, আপনার যদি সিডিএন থাকে আপনার ওয়েবসাইটে, আপনার ম্যাক্স সিডিএন আছে, ক্লাউডফেয়ার আছে, তো এই সিডিএনগুলোর কাজটা হচ্ছে তারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তাদের আবার হচ্ছে আপনার হাব আছে, এই হাব দ্বারা আপনার কন্টেন্ট ডেলিভারি করে। ধরুন আপনার ইন্ডিয়া থেকে একজন মানুষ ভিজিট করতেছে, তাহলে ইন্ডিয়ার সবচেয়ে কাছে কিংবা ওই লোকেশনের সবচেয়ে কাছে যে সার্ভার, সেখান থেকে আপনার কন্টেন্টটা সার্ভ হবে। এতে কি হবে, আপনার ওয়েবসাইটটা ফাস্ট হবে। তো আমরা চেষ্টা করব যে আমাদের সাইটে আমরা সিডিএন ইউজ করার জন্য, এটা খুবই ভালো হয়, এবং এটা আপনার ওয়েবসাইট স্পিডের জন্যও খুব ভালো, সিকিউরিটির জন্যও ভালো। অনেক সময় ডিডক্স অ্যাটাক থেকে বিভিন্ন রকম সিকিউরিটির রিজন আপনি হচ্ছে মোকাবেলা করতে পারবেন হচ্ছে সিডিএন ইউজ করলে। তারপরে হচ্ছে আপনার এক্সটার্নাল স্ক্রিপ্ট। আপনার ওয়েবসাইট স্লো হওয়ার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে এক্সটার্নাল স্ক্রিপ্ট। যেমন অনেকে ওয়েবসাইটে অ্যাড ইউজ করেন, বিভিন্ন রকম স্ক্রিপ্ট ইউজ করি আমরা, তো এই স্ক্রিপ্টগুলো হচ্ছে আপনার অন্য সার্ভার থেকে লোড হয়, এতে হয় কি আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যায়। তারপর অপটিমাইজ ইমেজ। আপনার ইমেজগুলো, যে ইমেজগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতেছেন, আমরা যদি হচ্ছে পিংডম ইমেজ যদি দেখি, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে আমাদের সবচেয়ে বেশি রিসোর্স খায় হচ্ছে ইমেজে। তো আমরা যদি ইমেজকে অপটিমাইজ করতে পারি, তাহলে আমাদের আসলেই ওয়েবসাইটটা কিছুটা হলে ফাস্ট হবে। এবং লেজি লোড, আমরা যারা থ্রাইভ থিম ইউজ করি তারা লেজি লোড এই অপশনটা চালু করে দিলে আমরা হচ্ছে ইমেজটা আস্তে লোড হবে, একটা সাইট প্রথমে লোড হয়ে যাবে, তারপর আস্তে আস্তে আপনার ইমেজটা লোড হবে। তো এইভাবে আপনার সাইটকে আপনি ফাস্ট করতে পারেন। তারপর হচ্ছে অলওয়েজ আপডেট লেটেস্ট ভার্সনস। সবসময় ওয়ার্ডপ্রেসে যখন নতুন আপনার হচ্ছে ভার্সন আসে, তখন সেটা আপডেট করা খুবই জরুরি একটা বিষয়। আপনার থিম, প্লাগইনস সব কিছু আপডেটেড রাখতে হবে। আপডেটেড রাখলে আপনার ওয়েবসাইট স্পিডে মোটামুটি ভালো একটা ইফেক্ট পড়ে। এবার ইউজ লাইট থিম। আপনি সবসময় লাইট হালকা থিম আপনি ইউজ করবেন, ভারী না, যে থিমটা ভারী না, যে থিমের ফ্রেমওয়ার্কগুলো খুব প্লেন, কোডগুলো খুব প্লেন। তো আপনি কোড, তারপর হচ্ছে ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলো আসলে টেকনিক্যাল কিছু বিষয় না জানলে আসলে বোঝা যায় না, তো এই জিনিসগুলো আসলে বুঝতে হবে। তারপর অপটিমাইজ ডাটাবেস। আপনার ওয়ার্ডপ্রেসের ডাটাবেস যে প্রচুর ডাটাবেসটা হচ্ছে খুব স্লো থাকে ওয়ার্ডপ্রেসের, তো আপনার ডাটাবেস অপটিমাইজ করতে হবে। তো ডাটাবেস মাইসিকল যে ডাটাবেসটা থাকে ওয়ার্ডপ্রেসের, সেই ডাটাবেস আপনি, যারা নন টেকনিক্যাল তারা হয়তো বা পারবেন না, কিন্তু যারা, আপনি এই কারণে একজন ডেভেলপারকে হায়ার করতে পারেন যে আপনার ডাটাবেসগুলো অপটিমাইজ করে দিবে। তো এই করলেও আপনার ওয়েবসাইট ফাস্ট হবে। তারপরে হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও অন পেজে টেকনিক্যাল এসইওর খুবই বড় একটা গুরুত্ব রয়েছে, কারণ আপনার সাইটে যদি টেকনিক্যাল ইরর থাকে, তাহলে আসলে সেটা হচ্ছে কোনো ইরর, যে কোনো ইররই আসলে ওয়েবসাইটের জন্য ক্ষতিকর, ভিজিটরের জন্য ক্ষতিকর। তো এই ধরনের সাইট যেগুলো ইরর থাকে, টেকনিক্যাল এরর থাকে, সেই ধরনের সাইটকে আসলে গুগল র্যাঙ্ক দিতে চায় না। তো দেখে আসি যে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে চেক সাইট ইন্ডেক্সিং। আসলে আপনার সাইটটা রেগুলার ইন্ডেক্স হচ্ছে কিনা সেই জিনিসটা আপনার প্রতিনিয়ত মনিটরিংয়ে রাখতে হবে। আপনি একটা কন্টেন্ট পাবলিশ করতেছেন, সেটা ইন্ডেক্স হচ্ছে কিনা, কিংবা যদি ইন্ডেক্স না হয় তাহলে ফোর্সলি সেটা ইন্ডেক্স করে হলেও ইন্ডেক্স করতে হবে। তো আপনার দেখতে হবে যে আসলে আপনার সার্চ ইঞ্জিন আপনার সাইটকে একটা সার্টেন টাইম পর পর ইন্ডেক্স করতেছে কিনা, কিংবা ইন্ডেক্সের কী অবস্থা, এই বিষয়টা মনিটরিংয়ে রাখা দরকার।
তো রোবট টেক্সটে আপনি হচ্ছে রোবট টেক্সট কোনোভাবে ভুল হওয়া যাবে না, যে অনেক সময় থাকে যে আমরা কিছু কিছু বিষয় দরকারি একটা পেজ কিংবা দরকারি একটা সেকশন আমরা রোবট টেক্সটে অফ থাকে। তো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। প্রয়োজনে আমরা এটাও করতে পারি যে গুগলে সাইট ডট দিয়ে যদি আমরা ওই ইউআরএলটা যদি দিই, তাহলে অনেক সময় দেখা যায় যে সেটা ইন্ডেক্স আছে কিনা। আমরা প্রয়োজনে এটাও করতে পারি যে আমাদের প্রত্যেকটা সাইটের প্রত্যেকটা লিঙ্ক আমরা গুগলে দিয়ে ম্যানুয়ালি চেক করতে পারি যে আসলে প্রত্যেকটা লিঙ্ক আমাদের ইন্ডেক্স আছে কিনা, যেগুলো প্রয়োজনীয় লিঙ্ক। তো এটা খুবই দরকার একটা বিষয়। তারপর এক্সএমএল সাইট ম্যাপস আপনি যারা ইয়োস্ট এসইও ব্যবহার করে প্লাগইনস, তারা হচ্ছে সাইট ম্যাপস অপশানে যে খুব সহজেই সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারেন। সাইট ম্যাপে মেনলি আমি যেটা করি সেটা হচ্ছে সবসময় পোস্ট পেজ এগুলো সাইট ম্যাপে রাখার চেষ্টা করবেন। ট্যাগ, তারপরে হচ্ছে এই ধরনের জিনিসগুলো যেগুলো দরকার নেই, পোস্ট পেজ ছাড়া অন্য কোনো কিছুই আসলে সাইট ম্যাপে রাখার দরকার নেই। তো এই সাইট ম্যাপে আপনি যদি কোডিং বুঝেন, তাহলে সাইট ম্যাপটা একটাবার দেখতে পারেন যে আসলে আপনার সাইট ম্যাপে কী কী যাচ্ছে, এই জিনিসগুলো কোনো এরর আছে কিনা। আমি এখানেই আছে নেক্সট আমি স্ক্রিনশটে দেখাবো যে সাইট ম্যাপে এররটা আপনি ওয়েবমাস্টার টুলে যেও দেখতে পাবেন যে আসলে আপনি যে সাইট ম্যাপটা সাবমিট করছেন সেটা আপনার ওয়েবমাস্টার টুলে সেটা হচ্ছে স্ক্রল করতে পারছে কিনা, সেটা একটা বিষয়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে এইচটিটিপিএস, সেটা হচ্ছে একজন স্ট্যান্ডার্ড মানুষ, একজন আসলে ওয়েবসাইটের স্ট্যান্ডার্ডটা হচ্ছে সিকিউর এইচটিটিপিএস ইউজ করা। আসলে মানুষ এটা দেখলেও একটা ভালো লাগে যে আপনার সাইটটা সিকিউর। তো প্রতিটা স্ট্যান্ডার্ড মানুষের আসলে এই এইচটিটিপিএস খুব কম দাম, কমেডো আপনি যদি নেন তাহলে $9 আপনি মোটামুটি এইচটিটিপিএস করতে পারেন, কিংবা ক্লাউডফেয়ারের ফ্রি একটা অপশন আছে, সেখান থেকেও আপনি এইচটিটিপিএসটা পাবেন। তো এটা করলে আপনার সাইটের জন্য ভালো এবং র্যাঙ্কিংয়েও একটা পয়েন্ট আপনি পাবেন, যেটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ব্রোকেন লিঙ্কস, আপনার সাইটে কোনো ব্রোকেন লিঙ্কস আছে কিনা সেটা প্রতিনিয়ত চেক করা। আসলে আপনি ধরেন একজনকে ব্যাকলিঙ্ক দিয়েছেন কিংবা আপনার সাইটে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা যদি ব্রোকেন হয় এটা আসলে খুব খারাপ। যে আপনি একটা সাইটে ব্যাকলিঙ্ক কিংবা আমাদের সাইটে লিঙ্ক আমরা কখন করি যে একটা প্রয়োজনীয় বিষয়, যে এই জিনিসটা আপনার দেখার জন্য এই লিঙ্কে গিয়ে দেখুন। তো ওই লিঙ্কটা যদি ব্রোকেন থাকে তাহলে আপনার সাইটের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট। তো এটা প্রতিনিয়ত আমাদের চেক করতে হবে। এর আগের আমি একটা ভিডিওতে দেখাইছি যে কিভাবে ব্রোকেন লিঙ্ক চেক করতে হয়। আপনার ক্রোমের অ্যাড-অনস আছে, সেই ক্রোমের অ্যাড-অনস দিয়ে আপনি চেক করতে পারবেন। তারপর হচ্ছে গুগল পেজ স্পিড ইনসাইটে আপনার ইউআরএলটা পেস্ট করলে ওখানে আপনার কম্পিউটার ডেস্কটপের স্পিড কেমন কিংবা ডেস্কটপের স্কোর কেমন, তারপরে হচ্ছে আপনার মোবাইল স্কোর কেমন সেটা আপনি দেখতে পাবেন, এবং ওখানে অনেক এরর আপনাকে দেখায়। তো এই এররগুলো আপনি ফিক্সড করতে পারেন, কারণ এটা হচ্ছে গুগলের অফিসিয়াল একটা আপনার টুলস, যে টুলস দ্বারা আসলে আপনার ওয়েবসাইটে কী কী প্রবলেম সেটা তারা দেখাচ্ছে। সুতরাং এই প্রবলেমগুলো যদি আপনি ফিক্স করতে পারেন, আপনি যদি নাও পারেন তাহলে একজন ডেভেলপারকে হায়ার করে আপনি এই কাজটা করতে পারেন। করলে অবশ্যই আপনার র্যাঙ্কিং ইমপ্রুভমেন্ট হবে। তারপরে রেসপন্সিভ ডিজাইন, এটা আর বলার অপেক্ষা রাখে না, এখন রেসপন্সিভ ডিজাইনটা আসলেই খুব দরকারি একটা বিষয়। কারণ আপনার ডিজাইন যদি রেসপন্সিভ না হয় তাহলে আসলে এখন মানুষ ফোন প্রচুর ইউজ করে, ট্যাব ইউজ করে, আসলে রেসপন্সিভ ডিজাইন ছাড়া আপনার ইউজার এক্সপিরিয়েন্স যে বিষয়টা সেটা ইউএক্স খুবই খারাপ হবে। তারপর আপনার সাইটে 404 মিনস আপনার একটা লিঙ্ক সেটা পাচ্ছে না, একটা লিঙ্কে মানুষ ভিজিট করতেছে, সেই লিঙ্কটা নট ফাউন্ড হলে 404 হয়। তো 404 যেন আপনার সাইটে না থাকে সেই বিষয়টা এগোতে। আর যদি থাকে, যদি ভুলে আপনার একটা পেজ, ধরেন আমার ওয়েবসাইট toha.com, তো একজন মানুষ ভুলে toha.com/abcd.abcd-তে এন্টার হলো, তো আমার এই পেজটা নয় 404। তো আপনি ম্যানুয়ালি 404 পেজটা ম্যানুয়ালি একটা ডিজাইন করতে পারেন, সুন্দরভাবে ডিজাইন করতে পারেন যে তুমি একটা ভুল পেজে এসেছো, এই পেজ তো আমার এখানে নাই, তুমি এটা হোম, এটা আমার ব্লগ সেকশন, এটাই আপনি এইভাবে একটা ভালো 404 পেজটাও ডিজাইন করতে পারেন। এটা খুব ভালো স্মার্ট লোকজনের একটা দিক আর কি। তারপরে 301 রিডাইরেকশন, যখন আমরা একটা ওয়েবসাইট কিংবা আমরা একটা লিঙ্কে আমরা ওই লিঙ্ক বাদ দিয়ে নতুন একটা লিঙ্কে ট্রান্সফার করতে চাই, তখন 301 এটা ইউজ করতে হয়। এটা হচ্ছে বিষয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন যে কারেন্ট স্ট্যাটাস আমাদের, আসলে এটা হচ্ছে গুগল সার্চ কনসোল থেকে আমরা ওয়েবমাস্টার টুল থেকে দেখতে পাই যে আমাদের ডিএনএস স্ট্যাটাস কেমন, সার্ভার কানেক্টিভিটি কী অবস্থা, রোবট টেক্সটের কী অবস্থা, ক্রল স্ট্যাটাসের কী অবস্থা, রোবট টেক্সটারের কী অবস্থা, সাইট ম্যাপের কী অবস্থা,
তারপরে আমরা এখান থেকে দেখতে পাবো হচ্ছে আমাদের কি কি লিঙ্ক, কি কি ইউআরএল হচ্ছে আপনার এরর আছে, সেগুলো আমাদের ফিক্স করা। এই জিনিসগুলো আসলেই খুব ইম্পর্ট্যান্ট অন পেজ এসিওর জন্য। তো এর মধ্যে ধরেন আপনার রোবট টেক্সট কাজ করতেছে না, কিংবা সাইট ম্যাপস আপনি দিছেন সেটা কাজ করছে না। তো এই জিনিসগুলো খুবই খারাপ, যে আপনার লিঙ্ক আছে 50টা কিন্তু আপনার ইন্ডেক্স হয়েছে 26টা। তো কেন হলো না, সেটা আবার ফেথাস গুগল দিয়ে সেটা ইন্ডেক্স করা, এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে। মানে অল অপ টু কোয়ালিটি আপনার সবসময় মাথা খোলা রাখতে হবে, যে কোন জায়গায় কাজ করতে হবে, কি কি কাজ বাকি আছে, সবসময় এই বিষয়গুলো মনিটরিং উপরে রাখতে হবে। তারপর হচ্ছে সাইড স্ট্রাকচার। প্রচুর সাইড স্ট্রাকচার আছে, তবে আমার এই স্ট্রাকচারটা খুবই পছন্দ। সাইড স্ট্রাকচারটা বিষয়টা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট, সেখানে একজন ভিজিটর আসার পরে সে যেন খুব সহজে বুঝতে পারে যে আসলে সে কোথায় কিভাবে যেতে পারবে, এই বিষয়টা যেন সে খুব ভালোভাবে পায়। মানে একটার পর আরেকটা, কোনটার সিকোয়েন্সের পর কোনটা থাকা উচিত, এই বিষয়টা সে যেন খুব ভালোভাবে বুঝতে পারে, সেটাই হচ্ছে সাইট স্ট্রাকচার। তো সাইট স্ট্রাকচার বিষয়ে খুবই অভিজ্ঞ যারা, তারা হচ্ছে ইউএক্স ডেভেলপার বা ইউএক্স ডিজাইনার। তো আমি এরকম কাজ করি যে আমার কয়েকটা সাইট আছে, 2-3টা সাইট আছে, সেক্ষেত্রে আমি নিজে রিস্ক নেই নাই আর কি। আমি প্রচুর পড়াশোনা করছি ইউএক্স নিয়ে, তারপরে আমি ডিজাইনার দিয়ে আরও সুন্দরভাবে যারা এই বিষয়ে স্পেশালাইজ, তাদের মতামত নিয়ে আমি আমার সাইট স্ট্রাকচারটা গঠন করি। তো এখানে দেখা আছে, দেখেন, হোম পেজ, তারপরে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরির পরে ওই ক্যাটাগরির আন্ডারে যে পেজগুলো থাকবে, ক্যাটাগরির নামটা এমনভাবে হবে যেন ক্যাটাগরির নামটা দেখলেই বোঝা যায় যে এই পেজের আন্ডারে কি কি, এই ক্যাটাগরির আন্ডারে কি কি পেজ থাকতে পারে, কি কি কন্টেন্ট থাকতে পারে, এরকম। তো একটা সাইটের অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাই হোম পেজ স্ট্যাটিক্স রাখবো না হচ্ছে কি রাখবো। তো বিষয়টা হচ্ছে আপনি হোম পেজে যদি একটা কন্টেন্ট দেন, এটা হয়তো বা অনেকের ক্ষেত্রেই এই বিষয়টা রিকমেন্ড করবে, তবে আমার পার্সোনাল অভিমত সেটা হচ্ছে হোম পেজে আমি একটা কন্টেন্ট বা স্ট্যাটিক কন্টেন্ট রাখার পক্ষে আমি না। কারণ হোম পেজটা আপনার আসলে স্ট্যাটিক একটা কন্টেন্ট রাখলে বিষয়টা কেমন যেন মনে হয়, এবং আপনি যে কিওয়ার্ডটা টার্গেট করতেছেন এটা আসলে গুগলের কাছেও খুব বিশ্রী দেখায়। তো এই কারণে আপনি যদি হোম পেজ যদি সুন্দরভাবে একটা ডিজাইন করেন, সুন্দর একটা ইমেজ দিলেন, তারপরে সেখানে আপনি মেল লিস্ট কালেকশনের অপশন রাখলেন, তারপরে আপনার যত পোস্ট, ভালো ভালো পোস্ট আছে সেই পোস্টগুলো হাইলাইট করলেন, আপনার এই ওয়েবসাইটটা কী পারপাসে তৈরি সেই বিষয় নিয়ে বর্ণনা করলেন, এবং আপনার গুরুত্বপূর্ণ লিঙ্কসগুলো হোম পেজে থাকলো। একটা হোম পেজ, এই ধরনের একটা হোম পেজ হলেই আসলে সেটা সাইটের জন্য খুবই ভালো। তো ইউএক্স, হিউম্যান বিহেভিয়ার। তো আপনার হচ্ছে ইউএক্সটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। আমরা এই যে আপনার র্যাঙ্ক ব্রেন, এই অ্যালগোরিদমে এই বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, যে আসলে একজন ইউজার, আসলে গুগল কিন্তু আপনার সাইটকে প্রথমে আনার জন্য গুগল তৈরি হয়নি, কিংবা আপনি ম্যানিপুলেট করে সাইটকে প্রথমে নিয়ে যাবেন এই কারণে কিন্তু গুগলের কাজ না। গুগলের কাজ হচ্ছে ইউজার যেটা খুঁজতেছে একজ্যাক্ট সেই ডাটাটাই গুগল ইউজারের কাছে প্রোভাইড করাই হচ্ছে গুগলের কাজ। তো একজন মানুষ খুঁজতেছে যে আপনার হচ্ছে বেস্ট ওয়েট লস সাপ্লিমেন্ট, তো সে খোঁজার পর যে একটা ওয়েবসাইট পেলো, তো প্রথম গুগল একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক দিচ্ছে, তারপরে ভিজিটর যাওয়ার পরে ভিজিটরকে গুগল মনিটরিং করে দেখে যে আসলে ভিজিটর কতক্ষণ ওয়েবসাইটে থাকলো। তারপরে ওয়েবসাইটে খুব দ্রুত যদি ব্যাক হয়ে চলে আসে, তাহলে গুগল বুঝতে পারে যে আসলে ইউজার যেটা চাচ্ছে সেটা আমি প্রোভাইড করতে পারিনি। তো এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে আপনি খুব বেশি দিন আপনার র্যাঙ্কে থাকতে পারবেন না। তো এই কারণে আপনার ইউজার এক্সপেরিয়েন্স সবসময় মনিটরিংয়ে রাখতে হবে। বিভিন্ন টুলস আছে আপনার, ক্রোমে একটা অ্যাডনস নামায় নেবেন, যে হচ্ছে আপনার গুগল অ্যানালাইটিক্স একটা অ্যাডন আছে, সেটা ক্রোমে যদি আপনি নামায় রাখেন, ওখানে যদি আপনি আপনার ওয়েবমাস্টার অ্যাকাউন্টটা লগ ইন থাকে, তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে আপনার কোন মেনুতে কত পার্সেন্ট ক্লিক করতেছে, তারপরে হচ্ছে আপনার কোন লিঙ্কে ক্লিক করে কোথায় যাচ্ছে, এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। তো এই জিনিসগুলো দেখলে আপনার মনে হবে আসলে যে এই জিনিসটা আমার এখানে দেওয়া ঠিক আছে কিনা, এখানে আমি এই লিস্টিংটা করছি, এই লিস্টিং তো ক্লিকই পড়েনি, তাহলে আপনার বুঝতে হবে যে সেটা মানুষের চোখে পড়তেছে না। তো এই জিনিসগুলো, এই বিষয়গুলো আসলে প্রচুর গবেষণার বিষয়। যত বেশি গবেষণা করবেন ইউএক্স নিয়ে, তত বেশি আসলে মজা লাগবে, এবং তত বেশি আপনি স্মার্ট হবেন। একজন স্মার্ট মানুষের আসলে এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। তারপর কিওয়ার্ড রিসার্চের আমরা এই পর্বে দেখাবো যে আপনি কি এই কিওয়ার্ড রিসার্চের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনার কম্পিটিটর যারা, আপনি তো প্রাইমারি একটা কিওয়ার্ড রিসার্চ করেননি, সেই রিসার্চ প্রসেসটা এখানে আর দেখানোর দরকার নাই। এর আগের একটা আমার কিওয়ার্ড রিসার্চ ভিডিও আছে, সেখানে আপনারা দেখতে পারেন যে কিওয়ার্ড রিসার্চে আমরা কিভাবে টুলস ইউজ করে একটা কিওয়ার্ড রিসার্চ করি, কিভাবে কত স্কোর হলে আমরা সেটা নিতে পারবো, কম্পিটিটর স্কোর কেমন,
তারপরে আমাদের এবিসি প্রথম ভিডিওতে মোটামুটি দেওয়া আছে। তো এখানে আমাদের খুবই আপনার এক ঝলকে দেখার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কম্পিটিটরের কিওয়ার্ডগুলো স্পাই করতে পারি আমাদের নতুন কন্টেন্ট আইডিয়া ক্রিয়েট করার জন্য। তো কন্টেন্ট আইডিয়া অনেকেই আছে যে কন্টেন্ট 50টা দেওয়ার পর আর খুঁজেই পায় না যে কি কন্টেন্ট দেবো। তো এই ক্ষেত্রে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। তারপর হচ্ছে অ্যানালাইসিস টপ পেজ ইওর কম্পিটিটর, আসলে কম্পিটিটররা কোন কোন পেজ থেকে বেশি ভিজিটর পাচ্ছে কি কিওয়ার্ডে সেটা আপনার দেখতে হবে। তারপর ইউজ এলএসআই কিওয়ার্ডস। এলএসআই কিওয়ার্ড মানে গুগলের একবার নিচের দিকে যে কিওয়ার্ডগুলো সাজেস্ট হিসেবে দেখায় সেগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড। তারপরে গুগল সাজেস্ট কিওয়ার্ড। গুগল সাজেস্ট কিওয়ার্ড মানে আপনি যখন লেখেন যে ওয়েট লস, দেখবেন যে গুগল অটোমেটিকলি কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে। এই কিওয়ার্ডগুলো হচ্ছে গুগলে প্রচুর মানুষ সার্চ করে, এইগুলোতে গুগল একবার ইউজ টু। এই সার্চ কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন। তারপর এখানে কিছু টুলস দেওয়া আছে, আমার খুবই পছন্দের টুল ubersuggest.io, খুবই সুন্দর একটা টুলস। এত কিওয়ার্ড আপনি একটা সিট কিওয়ার্ড যদি আপনি ওখানে এন্টার করেন এত কিওয়ার্ড সাজেশন আপনি পাবেন, এত লং টেল কিওয়ার্ডের আইডিয়া আপনি পাবেন, আসলে অ্যামাজিং। তারপরে হচ্ছে hrefs.com, কিওয়ার্ড রিভিলার। কিওয়ার্ড রিভিলারের সবচেয়ে মজার একটা বিষয়টা হচ্ছে ব্রেন স্ট্রমিং নামের একটা অপশন আছে কিওয়ার্ড রিভিলারে, ব্রেন স্ট্রমিং। তো ওখানে আপনার প্রচুর লং টেল কিওয়ার্ডগুলো পাওয়া যায়, এত সুন্দর লং টেল কিওয়ার্ড আসলে কিওয়ার্ড রিভিলারের ওই অপশনের মতো আসলে অন্য কোনোটাতেই পাওয়া যায় না। তাই স্কোপ.com এ আপনি আসলে আইডিয়া পাবেন যে গুগলে কি কি সার্চ হচ্ছে, ইয়াহুতে কি কি সার্চ হচ্ছে, বিংয়ে কি কি সার্চ হচ্ছে। আসলে আমরা অনেক সময় ভুলেই যাই, শুধু গুগল 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 নিয়ে আমরা কথা বলি, কিন্তু বিংয়েও কিন্তু প্রচুর অপরচুনিটি আছে। তো আপনার বিংয়ের কিওয়ার্ডগুলো আপনি আসলে ইউজ করা উচিত, বিংকে অপটিমাইজ করার জন্য কাজ করা উচিত। তো গুগলে যখন আমরা কাজ করতেছি তখন কিছু বিষয় মাথায় রাখলেই কিন্তু আমরা বিংয়ে কাজ করি। অনেক লোক আছে যারা বিংয়ে হয়তো বা দেখা যাচ্ছে সাইটটা অ্যাডই করেনি, বিংয়ের ওয়েবমাস্টার টুলের সাইটটা কোনো ট্র্যাকই করতেছে না। তো এটা আসলে খুব ব্যাড প্র্যাকটিস। এবার গুগল অ্যাডওয়ার্ডস তো আছেই। তো এখানে যে দেখানো আছে যে ওয়েট লস সাপ্লিমেন্ট, এখানে দেখেন চলে আসছে বেস্ট ওয়েট লস সাপ্লিমেন্ট, এই যে বাইং কিওয়ার্ড যেমন ন্যাচারাল ওয়েট লস সাপ্লিমেন্ট, তারপর হচ্ছে ওয়েট লস সাপ্লিমেন্টস, সেফ ওয়েট লস সাপ্লিমেন্ট। মানুষ সেফ ওয়েট লস, আমারই তো মনে হচ্ছিল না যে সাপ্লিমেন্ট আবার সেফ এইভাবে খুঁজবো। দেখছেন কত সুন্দরভাবে গুগল শো করতেছে। এগুলো থেকে আইডিয়া নিতে পারেন। তারপরে যে এটা হচ্ছে আপনার স্কোপ, এখানে দেখেন কত সুন্দরভাবে দেওয়া আছে গুগল, অ্যামাজন, ইউটিউব, বিং, ইয়াহুর কিওয়ার্ডগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার উবার সাজেস্টের। তারপরে হচ্ছে কিওয়ার্ড পজিশন ইন কন্টেন্ট। কিওয়ার্ড পজিশন ইন কন্টেন্ট মিনস আপনার হচ্ছে আসলে কোথায় আপনার কন্টেন্টের কোথায় কিওয়ার্ডগুলো থাকবে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনার একটা কন্টেন্ট, আপনি একটা আমি একটু দেখাই, এখানে আমি একটা সার্চ করছিলাম যে হচ্ছে টুইটার মার্কেটিং স্ট্র্যাটেজি। তো হচ্ছে এটা হচ্ছে কিস ম্যাট্রিক্স ব্লগের। তো এরা দেখেন যে তাদের টাইটেলটা সবসময় তার কিওয়ার্ডটা রাখার চেষ্টা করছে, টুইটার মার্কেটার্স গাইড, রিলিভেন্ট টাইটেল। তারপরে হচ্ছে আপনি এখানে দেখেন যে হচ্ছে যে টুইটার মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে আপনার ফার্স্ট হেডিংয়ে কয়েক আপনার 100 ওয়ার্ডের মধ্যে, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আপনার প্রাইমারি কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট থাকতে হবে। টাইটেলে আপনার খুব ওয়াইজলি আপনার কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করতে হবে, কোনোভাবে ম্যানিপুলেট এই ধরনের কোনো কিছু করা যাবে না। তো এতে কি হয়, এতে হবে হচ্ছে আপনার গুগল বুঝতে পারবে যে আপনার সাইটটা আসলে কি নিয়ে তৈরি। তো গুগল যদি বুঝতে পারে যে আপনার সাইটটা কি নিয়ে তৈরি তাহলে আপনার সার্চে আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। তারপরে হচ্ছে আপনার কিওয়ার্ড পজিশন ইন কন্টেন্টে আপনার আরো বিষয় আছে যে আপনি হচ্ছে প্রথম টাইটেলে তো দিলেন, তারপরে একবার H2 তে দেওয়ার একবার চেষ্টা করেন, কারণ H1 ট্যাগের পরেই কিন্তু H2 ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ। তো আপনার ওখানে যদি আপনার থাকে তাহলে গুগল বুঝতে পারে যে আসলে আপনি এই কিওয়ার্ড নিয়ে আপনার সাইটটা। তো আপনি একবার টাইটেলে আছে, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আছে, তারপরে হচ্ছে আপনার H2 তে আছে। তো তখন কিন্তু গুগলের বুঝতে একবার খুব সুন্দরভাবে বুঝতে পারে গুগল যে আপনার সাইটটা কি নিয়ে তৈরি। তারপর থেকে আপনি আপনার মেন কিওয়ার্ডটা বাদ দিয়ে আপনার লং টেল কিওয়ার্ড, তারপর আপনার কিওয়ার্ডের কাছাকাছি কিওয়ার্ড, তারপরে এই ধরনের কিওয়ার্ডগুলো আপনার ফুল কন্টেন্ট জুড়ে আপনি খুব ওয়াইজলি ভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। একবারে ধরেন এলএসআই কিওয়ার্ডটা কি কাছাকাছি, খুবই কাছাকাছি সিনোনিম টাইপের কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো যখন আপনার ফুল কন্টেন্ট বিস্তরভাবে সুন্দরভাবে আপনার থাকবে, কোনোভাবে বোঝা যাবে না যে এটা ম্যানিপুলেশন। কারণ একই কিওয়ার্ড যদি আপনি সব জায়গায় ইউজ করতে যান তাহলে কিন্তু এটা খুবই ব্যাড প্র্যাকটিস। কিওয়ার্ড ডেনসিটি বেশি এখন খুবই খারাপ একটা বিষয়। তো এই কারণে আপনি পেনাল্টিও খেতে পারেন।
তো এখানে বিষয়টা হচ্ছে যে র্যাঙ্ক ব্রেন আমি যেটা বললাম সেটা হচ্ছে এখন গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা এখন গুগল খুব ভালোভাবে বুঝতে পারে যে মানুষ আসলে কি সার্চ দিচ্ছে কিংবা মানুষের আসলে কি দরকার। আপনি যদি হচ্ছে ওয়েট লস সাপ্লিমেন্ট দিয়ে সার্চ দেন তখনই গুগল বুঝতে পারে যে আসলে আপনি কি কি আপনাকে সাজেস্ট করা দরকার। একসময় ছিল যখন হচ্ছে গুগলে মানুষ এত মানুষ সার্চ দিত যে তার মধ্যে 50%-এর কাছাকাছি গুগল আসলে বুঝতেই পারতো না যে নতুন সার্চ, একেবারে নতুন সার্চ গুগল বুঝতে পারতো না যে এর কারণে কি আমার সাজেশন দেওয়া উচিত। কিন্তু এখন গুগল রিলিভেন্সি বিষয়টা, রিলিভেন্স আসলে এই কথাটা আমার মনে হচ্ছিল না, রিলেভেন্স বিষয়টা গুগল খুব ভালোভাবে এখন বুঝে। তো এই বিষয়টা আপনাকে মাথায় রেখে আসলে কিওয়ার্ড পজিশনিং ঠিক করতে হবে। খুব ওয়াইজলি ভাবে সুন্দরভাবে এলএসআই লং ট্রেল তারপরে আপনার হচ্ছে মেন কিওয়ার্ডগুলো মেন মেন জায়গায় দিয়ে আপনার হচ্ছে কিওয়ার্ড পজিশনিংটা ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে কন্টেন্ট ফরম্যাটিং। কন্টেন্ট ফরম্যাটিং বিষয়টা হচ্ছে আসলে কেউ কেউ কন্টেন্ট এমনভাবে পাবলিশ করে যে দেখেই বিরক্তি লাগে, যে একবার শুধু শুধু লেখা 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 লেখা, কোনো ইমেজ নাই, কোনো সাবহেডিং নাই, সাবহেডিংয়ের পর কোনো ইনফোগ্রাফিক নাই। এই একবার কন্টেন্টটা এত হিজিবিজি একটা কন্টেন্ট যে একটা মানুষ দেখার পরে মানুষ কিন্তু প্রচুর লেখা যখন মানুষের সামনে বেশি আসে অনেকটা সম্পাদকীয় পড়ার মতো, মানুষ কিন্তু ভয় পেয়ে যায় যে এত পড়া এত লেখা আমি কেমনে পড়বো। কিন্তু মানুষ কিন্তু মানুষের চোখ যদি আপনার কন্টেন্টটা দেখে শান্তি পায় তাহলে কিন্তু সে আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ স্টে করবে। মানে একেবারে বাংলা কথা যে আপনার একটা কন্টেন্টটা দেখলেন, কন্টেন্ট ওয়েবসাইটে দেখার পরে অনেক সময় মনে হয় যে বিরক্তিকর লাগে, এই কন্টেন্টে এত ছোট ছোট লেখা কিংবা কোনো ফাঁক নেই, কোনো স্পেসিং নেই, কোনো ফরম্যাটিং নাই, সাবহেডিং নাই, তারপরে হচ্ছে আপনার হচ্ছে প্যারাগ্রাফগুলো অনেক বড় বড়, এই জিনিসগুলো আপনার রাখা যাবে না। তার মানে আপনার করতে হবে কন্টেন্ট নিয়ে, আপনার কন্টেন্ট রাইটিং কন্টেন্ট ফরম্যাটিং নিয়ে আমার একটা ভিডিও আছে, আসলে এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। তো সেখানে আপনি বুঝতে পারবেন আমি সেখানে কিছু বিষয় কন্টেন্ট নিয়ে একটা ভিডিও দিছি, তো সেখানে আপনি কন্টেন্টের প্রাইমারি বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তো এক কথায় বিষয়টা হচ্ছে এরকম যে আপনার কন্টেন্টটার খুব ক্লিয়ার কন্টেন্ট হতে হবে, স্টেপ বাই স্টেপ কন্টেন্ট হতে হবে। কন্টেন্টের আপনার প্যারাগ্রাফগুলো ছোট ছোট হতে হবে, হেডিং হেডিং একটা হেডিং তারপর আরেকটা হেডিং, সুন্দর হেডিং করতে হবে। হেডিংয়ের পরে আপনার সুন্দর কল টু অ্যাকশন টাইপের জিনিস আপনার থাকতে হবে, মানুষের মাঝে মাঝে ইন্টারেস্টিং করাতে হবে, কোশ্চিন করতে হবে, ইউজার যেন আপনার সাথে কথা বলে, কন্টেন্টের সাথে যেন ইউজার একবারে মিশে যেতে পারে, এই ধরনের কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি একটা উদাহরণ এখানে দেখাই। দেখেন এখানে প্রথমে উপরে সে একটা হেডিং দিছে যে টু অ্যাসাইনমেন্ট উইথ ফিডব্যাক। তারপরে সে এটা হচ্ছে আপনার ইওস্টেসিওর একটা ব্লগের স্ন্যাপশট। তো এখানে দেখেন আপনার কিছু কথা লেখা আছে, একটা প্যারাগ্রাফের পরেই আপনার খুব ওয়াইজলি ভাবে, এটা কিন্তু কোনো সাবহেডিং না, জাস্ট স্পেসিং করে দিছে যে দিস ইজ অফ গ্রেট ভ্যালু বিকজ। আপনি দেখছেন যে কত সুন্দরভাবে একটা চোখে দেখলেই এই বিষয়টা ভালো লাগতেছে। এবং এই ধরনের ছোট ছোট বিষয়ের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকে। দেখেন একটা সাব হেডিং দিছে, দেওয়ার পরে শুধু টেক্সট টেক্সট স্পেসিং দিয়ে ইম্পর্টেন্ট যেহেতু সেহেতু আপনার নিচের আপনার থেকে এবং উপরের প্যারাগ্রাফ থেকে স্পেসিং দিয়ে ফাঁকা করে আপনার লেখা আছে দিস ইজ অফ গ্রেট ভ্যালু বিকজ। মানুষের কিন্তু এখানে চোখ আটকাবে। তো ইউজার যতক্ষণ আপনার ওয়েবসাইটে স্টে করবে, যত বাউন্স রেট আপনার কম হবে, সেটা কিন্তু গুগলের কাছে একটা বিশাল একটা ভালো পজিটিভ সাইন আপনার কাছে যাচ্ছে। তো এই বিষয়টা খুবই স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। তো হচ্ছে ট্যাগ। তো ট্যাগ হচ্ছে আমরা H1 H2 H3 H4 H5 এই ট্যাগগুলো আমরা ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে। তো আমরা যখন একটা টাইটেল ইউজ করি সেটা অটোমেটিকলি ওয়ার্ডপ্রেসে H1 হয়ে যায়। তারপরে আমরা আমাদের কন্টেন্টে বেস্ট প্র্যাকটিস হচ্ছে একবারই হচ্ছে আপনার H2 ইউজ করা। কারণ হচ্ছে H2-তে আপনি যখন H2-তে হচ্ছে H1 পরেই খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ। তো এখানে আপনার প্রাইমারি কিওয়ার্ডটা রেখে H2 ট্যাগটা করাটাই বেটার। এখানে যদি আপনি দুইটা তিনটে এরকম H2 করেন তাহলে আসলে সার্চ ইঞ্জিনের কাছে আপনার স্ট্রাকচারটা, সাইট স্ট্রাকচারটা বা সার্চ ইঞ্জিন যেভাবে আপনার সাইটটাকে দেখে প্রায়োরিটি বেস আপনার এখানে কিছু প্রবলেম আছে। তারপরে হচ্ছে আপনার H3, আপনার যেইগুলো আসলে H3 করাই লাগবে না হলে হবে না সেগুলোই আমরা শুধু H3 করব, কারণ প্রচুর পরিমাণে H3ও কিন্তু আপনার জন্য খুব একটা ভালো না। তো আপনার যেই ইম্পর্টেন্ট হেডিংগুলো আছে সেগুলো আমরা H3 করব। আর তারপর আমরা H4 লেস ইম্পর্টেন্টগুলো H4 H5 এগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের ট্যাগগুলো আমরা সাজাতে পারি। তো এই হচ্ছে বিষয়। তো র্যাঙ্ক ব্রেন অ্যালগোরিদম আসলে খুব মজার একটা বিষয়। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। তো এটা হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা হচ্ছে নিজে নিজে শিখতে পারে। এটা হচ্ছে খুবই সহজভাবে বললে বিষয়টা হচ্ছে সে নিজে নিজে শিখতে পারে।
গুগলের সার্চ অ্যালগোরিদমের একটা পার্ট হচ্ছে র্যাঙ্ক ব্রেন। তো এই অ্যালগোরিদমের পার্টটা, এই অপশনটা কি কাজ করে? এই অপশনটা কাজ করে এই যে গুগলে যখন একজন মানুষ সার্চ কিউরি নিয়ে কাজ করে, গুগলে একজন মানুষ যখন কোনো কিছু সার্চ করে সেটাই হচ্ছে সার্চ কিউরি। তো এই সার্চ কিউরি সার্চ করার পরে একজন ইউজার একটা ওয়েবসাইট ঢুকলো, ঢোকার পরে সে ওয়েবসাইটে কি রিয়্যাক্ট করতেছে, কতক্ষণ সে ওয়েবসাইটে স্টে করতেছে, কিংবা একটা ইউজারের বিহেভটা কি সব কিছু সে কোটি কোটি সার্চ আপনার সার্চ কোয়েরি থেকে সে প্রতিনিয়ত শিখতেছে। এবং শেখাতে তার হচ্ছে কি, গুগলের কাছে সে প্রতিনিয়ত ডাটা আপডেট করতেছে যে আসলে ইউজার কি চাচ্ছে, কিংবা কোন ওয়েবসাইটকে র্যাঙ্ক দিলেই ইউজার বেশি ভ্যালু পাচ্ছে, কিংবা কোন সার্চ রেজাল্টটাই আসলে ইউজার চাচ্ছে। এটাই হচ্ছে র্যাঙ্ক ব্রেনের কাজ। তো এখানে বিষয়টা হচ্ছে আমরা যাই করি, এরকমই আছে, যেটা হচ্ছে এরকম কিছু কেস স্টাডি পাওয়া গেছে। মজের একটা কেস স্টাডি আপনাদের একটু গল্প বলি। সেটা হচ্ছে এরকম যে মজের যিনি ফাউন্ডার, তিনি একবার তার টুইটারে পোস্ট করছে যে আহ, আমি একটা ব্লগ পোস্ট লিখছি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের 22 নাম্বারে আছে কিংবা 20 নাম্বারে আছে, কাইন্ডলি আমার ওই পোস্টটাতে আপনারা একটু সার্চ করে একটা সার্চ স্ট্রিং ধরুন দিছে, তো আপনারা সেটা সার্চ করে আমার ওয়েবসাইটেতেই ক্লিক করবেন। তো প্রায় 1000 কিংবা 2000, আমার এক্সাক্ট মনে নেই, 1000 কিংবা 2000 ক্লিক সিটার পড়ার পরে সেটা হচ্ছে উইদিন 24 আওয়ার্সের মধ্যে ওই সাইটটা একবার 1 নাম্বারে চলে আসছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই মুহূর্তে আপনার হচ্ছে প্রচুর মানুষ ওই বিষয়টা লেগে সার্চ করছে এবং ওয়েবসাইটটাতেই ক্লিক দিছে। তো গুগল বুঝতে পারছে যে ইউজার আসলে ওই ওয়েবসাইটকেই চাচ্ছে, এই কারণে গুগল আস্তে 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 একদিনের মধ্যে সেই ওয়েবসাইটকে 1 নাম্বারে দিয়েছে। তাহলে আমরা কি তাই করব যে আমরা আমাদের ওয়েবসাইটে নিজে নিজে গুগলে ভিজিট করে ক্লিক করব? না না, এটা কোনো বেস্ট প্র্যাকটিস না। সেটা হচ্ছে আপনার সুন্দর, খুব ভালো মানের হচ্ছে আপনার ধরুন খুব ভালো কন্টেন্ট আছে, কিন্তু হয় কি আমরা ভালো টাইটেল কিংবা হচ্ছে মেটা ডেসক্রিপশনটা ভালো না হওয়ার কারণে আমরা ক্লিক পাই না। তো এতে কি হয় যে ধরুন আপনার হচ্ছে একটা ওয়েবসাইট আছে, ধরুন আমার ওয়েট লসের উপরে একটা ওয়েবসাইট আছে, তো আমি ওয়েট লসের যেই টপিকে আমি কন্টেন্টটা দিচ্ছি কিংবা আমার টাইটেলটা যেটা হচ্ছে, সেটা আমার দেখতে হবে যে সেটাতে অ্যাড ওয়ার্ডের কোনো অ্যাড রান আছে কিনা। যখন আমি সার্চ দিই তখন দেখবেন যে পাশে আপনার অ্যাড ওয়ার্ডের প্রচুর অ্যাড থাকে। তো অ্যাডের যেগুলো হচ্ছে অ্যাডস থাকে, গুগল অ্যাডস বাই গুগল, তো ওইগুলো আপনি দেখবেন ওগুলো হচ্ছে প্রচুর হাজার হাজার ডলার খরচ করে তারা প্রতিনিয়ত তাদের হচ্ছে আপনার সিটার বাড়ানোর জন্য কি লেখা লিখলে মানুষ ক্লিক করবে কিংবা কি মেটা ডেসক্রিপশন লিখলে মানুষ ক্লিক করবে, এই বিষয়গুলো কিন্তু তারা গবেষণা করছে। তো এটা একটা কিন্তু খুবই বড় একটা বিষয়। তো আপনি এই বিষয়টা ইয়ে করতে পারেন। আসলে স্মার্ট লোক, স্মার্ট মার্কেটাররা সবসময় চোখ কান খোলা রাখে যে আসলে কোথায় আপনি ভালো ভ্যালু পাবেন, এবং সেই অনুযায়ী আপনার ওয়েবসাইটকে সুন্দরভাবে গুছিয়ে তৈরি করতে হবে, এবং হোপ যে আপনি র্যাঙ্কিংয়ে খুব ভালো ইমপ্রুভমেন্ট করতে পারবেন। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।